আইলিপের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমি শিবু স্যার, আইলিপের একজন ফ্যাকাল্টি। আজকে যেটা তোমাদের সামনে যেটা নিয়ে আমি আজকে ভিডিওটা করছি, সেটা সামনে তোমরা জানো যে এসএলএসটির নোটিফিকেশন বেরিয়েছে। একটা হিউজ নাম্বারের টিচার্সের রিক্রুটমেন্ট হতে চলেছে ওয়েস্ট বেঙ্গলে বহুদিন পর। হ্যাঁ, যেটা সুপ্রিম কোর্টের একটা অর্ডারে কিন্তু খুব শিগগিরই একটা হিউজ রিক্রুটমেন্ট হচ্ছে, যেটার 16 জুন থেকে ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা রয়েছে। তো সেটার একটা বেসিক কয়েকটা জিনিস একটু আলোচনা করে নিয়ে আমরা আজকে আলোচনা করব যে কিভাবে জিওগ্রাফি প্রিপারেশনটা নেওয়া যায় এবং কোন স্ট্র্যাটেজিতে কিভাবে পড়লে শিক্ষক হওয়ার স্বপ্ন তোমাদের বাস্তবায়িত হবে, সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা। পুরোটা দেখবে, ভিডিও স্কিপ করবে না, পুরোটাই দেখবে তোমরা। তাহলে কিন্তু এইটুকু আমি নিশ্চিত বলতে পারি তোমরা একটু হলেও বেনিফিট হবে। আগে যেটা বলা যে নোটিফিকেশন অলরেডি বেরিয়ে গিয়েছে, সেটা নিয়ে কয়েকটা কথা আমি বলবো, তারপর পুরোটা আমি শুরু করছি যে কিভাবে আমাদের জিওগ্রাফি প্রিপারেশনটা নেওয়া যায়, কোন ওয়েতে পড়লে সাকসেস রেটটা অনেক হাই হবে, সেটা নিয়ে একটু আলোচনা করব। তার আগে আমরা কয়েকটা জিনিস একটু আলোচনা করে নিই। রিক্রুটমেন্টের যেটা নোটিফিকেশন বেরিয়েছে সেটা যদি ভালো করে স্টাডি করা যায়, তোমরা অনেকেই জানো যারা অলরেডি এটা নিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছো। তো যেটা বলার যে আগে একটা সময় পরীক্ষা হয়েছিল, এটা ডেসক্রিপটিভ প্যাটার্নে পরীক্ষা হতো। হ্যাঁ, ডেসক্রিপটিভ প্যাটার্নে পরীক্ষাটা হতো এবং সেটা হচ্ছে 2 নম্বরে কোশ্চেন লিখতে হতো, 30টা কোশ্চেন থাকতো। সেটা এখন নেই, লাস্ট এমসিকিউ প্যাটার্ন শুরু হয়েছে। এবারও তাই এমসিকিউ প্যাটার্নেই পরীক্ষা হবে। টোটাল 100 নাম্বারের পরীক্ষাটা হবে। তোমরা জানো টোটাল 100 মার্কস থাকছে এমসিকিউ আমাদের এখানে, যেটা সেখানে 100 মার্কের মধ্যে 60 মার্ক রিটেন টেস্ট থাকছে, যেটা পুরোপুরি এমসিকিউ থাকবে, যেটা পুরোপুরি এমসিকিউর উপরে থাকছে। এর সাথে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য, যদি কারো টিচিং এক্সপিরিয়েন্স থাকে, সেই টিচিং এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু টোটাল আমাদের, এটাকে ইগনোর করো, 10 মার্কস থাকছে টোটাল টিচিং এক্সপিরিয়েন্সের জন্য। এটা একটা গেল। ইন্টারভিউর জন্য থাকবে 10 মার্কস, 10 মার্কস থাকছে ইন্টারভিউর জন্য। এদিকে আবার 10 থাকছে ডেমো টিচিং এর জন্য। হ্যাঁ, ডেমো টিচিং এর জন্য এখানে 10 মার্কস থাকছে। ডেমো টিচিং যারা জানো তারা লিখে নিতে পারো, ডেমো টিচিং এর জন্য 10 মার্কস থাকছে। আর এদিকে অনার্স কোর্স বা ওদিকে পিজি কোর্সের জন্য ওখানে নাম্বারের উপর বেস করে 10 মার্কস থাকছে। এই হচ্ছে টোটাল 100 মার্কসের পরীক্ষা হবে তোমাদের। যাদের শিক্ষক হওয়ার একান্তই স্বপ্ন, যারা বেশ কয়েক বছর ধরে এই এক্সামটা হয় না ওয়েস্ট বেঙ্গলে, অনেকদিন পর একটা হিউজ রিক্রুটমেন্ট হতে চলেছে, যারা এতদিন শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছিলেন তাদের কিন্তু সেই স্বপ্নটা বাস্তব হতে চলেছে। এবং কোন স্ট্র্যাটেজিতে পড়লে সেই স্বপ্নটা পুরোপুরি বাস্তবায়িত হবে সেটা নিয়েই কিন্তু ডিসকাশন। এই জন্য ভিডিওটা স্কিপ করবেন। আমি বলবো যে কিভাবে পড়লে কিন্তু পুরো স্বপ্নটা তোমাদের সফল হবে এবং শিক্ষক সমাজে, যেটা সমাজ গঠনের কারিগর যাদের বলা হয়, সেই শিক্ষক হওয়ার স্বপ্ন কিন্তু পূরণ হবে। তাহলে আরেকবার রিপিট করছি, টোটাল 100 মার্কস হবে, সেখানে 60 মার্ক রিটেন টেস্ট, যেটা পুরোপুরি এমসিকিউ হবে। 10 মার্কস থাকছে হচ্ছে এদিকে আমাদের এক্সপিরিয়েন্সের জন্য, 10 মার্কস থাকছে ইন্টারভিউর জন্য, 10 মার্কস থাকছে ডেমো টিচিং, আর 10 মার্কস থাকছে একাডেমিক স্কোরের জন্য। এখানে কয়েকটা বিষয় নিয়ে কিন্তু কয়েকদিন আগে তোমরা জানো হাইকোর্টে কেসও হয়েছিল এটা নিয়ে। এই যে 10 ইয়ার্স, এই 10 মার্কস যেটা রয়েছে 5 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের জন্য অ্যাজ টিচার, সেখানে পার ইয়ার 2 মার্কস করে দেওয়া হবে। হ্যাঁ, এই যে ব্যাপারটা, এটা কথা বলছি আমি, এটা পার ইয়ার 2 মার্কস করে দেওয়ার কথা হয়েছিল, সেটা নিয়ে কেসও হয়েছিল। এটা ছাড়া আরো প্রাসঙ্গিক কয়েকটা বিষয় নিয়ে কেস হয়েছিল হাইকোর্ট, তোমরা জানো সেটা। হাইকোর্ট মহামান্য আমাদের যে হাইকোর্ট রয়েছে বিচারপতি, তারা কিন্তু একটা রায় দিচ্ছে বা এটা শুনানি চলছে, এটা একটু তোমরা দেখে নিও।
এটা নিয়ে কিন্তু হাইকোর্টে কেস হয়েছিল। যাই হোক, আমাদের হাতে যেটা রয়েছে সেটা খুব সুন্দরভাবে একটা প্রিপারেশন নেওয়ার, হ্যাঁ, তো সেটা আমরা কিভাবে করতে হয় সেগুলো আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব জিওগ্রাফি নিয়ে। যারা জিওগ্রাফি নিয়ে এসএলএসটি বসতে চাইছো এবার, তাদেরকে বলবো সিলেবাসটা পুরোটা আগে দেখতে হবে, পুরোটা সিলেবাসটা দেখবে। দেখার পর যে চ্যাপ্টারগুলো আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে সেই চ্যাপ্টারগুলোকে একটা লিস্ট করে নেবে ডায়েরিতে। তাহলে যেমন তুমি কোথাও একটা ট্রেনে করে যেতে গেলে, যাওয়ার আগে তুমি ট্রেনে হোক বাসে হোক যাই হোক, আগে ডেস্টিনেশন ঠিক করে নাও, তাই না? যে আমাকে এইখানে যেতে হবে, আমি টিকিটটা কেটে নিলাম, আমার টিকিটটা পকেটে থেকে গেল, আমি কোথায় যাব সেটা কিন্তু কনফার্ম হয়ে গেল। এখানেও এই টিকিটটা হচ্ছে তোমার সিলেবাস। এই সিলেবাসটা মানে কি, তোমার কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে, সেটা কিন্তু এই তোমার টিকিট থেকে তোমাকে ডেস্টিনেশন বলে দেবে। ওই টিকিট মানে এখানে সিলেবাস যদি পুরোপুরি কমপ্লিট করতে পারো সঠিক স্ট্র্যাটেজিতে, সঠিক কৌশলে, তাহলে কিন্তু শিক্ষক হওয়ার স্বপ্নতে তুমি অনেকটা এগিয়ে যাবে। তাহলে কি বললাম, প্রত্যেকটা টপিকের একটা লিস্ট তৈরি করে তোমরা কি করবে, আমাদের যে কোনো ডায়েরিতে তোমরা পরপর লিখে নেবে। এবার টাইম যেহেতু আমাদের খুব লিমিটেড, তোমাকে টার্গেট থাকবে, তোমাদের টার্গেট রাখতে হবে যে আমি এই লিমিটেড টাইমের মধ্যে প্রত্যেকটা টপিক ম্যাক্সিমাম বার কভার করব। ফার্স্ট কি করবে, বই ধরে পুরো পড়তে গেলে হবে না, এক একটা টপিক পড়লে আর সেই টপিকের ওপর এমসিকিউ সলভ করলে, ম্যাক্সিমাম এমসিকিউ সলভ করতে হবে। ধরো তুমি আর্থ ক্রাস্টের উপরে একটা টপিক চুজ করলে আজকে, যে আমি আজকে এই আর্থ ক্রাস্ট টপিকটা পড়বো, লিথোস্ফিয়ারটা পড়বো, হ্যাঁ, এরকম কয়েকটা, বা ইন্ডিয়ান জিওগ্রাফির ক্ষেত্রে, রিজনাল জিওগ্রাফির ক্ষেত্রে আমি ইন্ডিয়ান ড্রেনেজটা পড়বো, নদীটা পড়বো। তাহলে সেটা আমাকে ফিক্স করে নিয়ে, টপিকটা ফিক্স করে নিয়ে সুন্দর করে টপিকটাকে একদম পুরো ডিটেলসে পড়ে ফেলতে হবে, ম্যাপ সহ স্টাডি করে ফেলতে হবে। পড়ার পর তারপর ওই রিলেটেড যত এমসিকিউ আছে, যেগুলো বিভিন্ন স্টেটের এমসিকিউ আছে, যেখানে এসএলএসটি এক্সাম বা শিক্ষক বা টিচার রিক্রুটমেন্টের যে কোশ্চেনগুলো আছে সেগুলো পড়ে ফেলতে হবে। ওভারঅল তোমাকে এমসিকিউ যত আছে ওই টপিকের উপর সব পড়ে ফেলতে হবে। এবার তুমি আগে গিয়ে, যেহেতু কোশ্চেনের প্যাটার্ন এখানে এমসিকিউ আমি জানি বলে, আমি এমসিকিউ পুরো কোনো রকম পুরো থিওরি একবার দুবার না পড়ে আমি এমসিকিউটা পুরো পড়া শুরু করে দেবো, দিস উইল বি দ্য রং ওয়ে। এটা কিন্তু রং ওয়ে হবে। কনসেপ্টটা আগে ক্লিয়ার করতে হবে ম্যাপ স্টাডির সাথে, তারপর তুমি তার রিলেটেড যত পারো এমসিকিউ সলভ করতে হবে। টপিকটার উপরে একটা কনসেপ্ট হয়ে গেল, এমসিকিউ সলভ করলে নেক্সট টপিক এবার চুজ করো যে টপিক। এইভাবে তোমাকে পরীক্ষার আগে অন্তত 15 দিন আগে তোমাকে পুরো সিলেবাসটা রিপিটেড টাইমে কভার করতে হবে। আমরা আইলিপ থেকে যে গাইডেন্স প্রোভাইড করছি, আমরা সেইভাবে স্টাডি প্ল্যান করে নিয়ে, যাতে পরীক্ষার অনেকটা আগেই সিলেবাসটা একবার কমপ্লিট হয়ে যায়, তারপর আমরা মক টেস্ট ওভারঅল নেব। আগে আমরা ঠিক সেম ওয়েতে টপিকটা ক্লিয়ার করব, ওর রিলেটেড এমসিকিউ প্রোভাইড করব, টেস্টও নেবো। নেওয়ার পর আমার যখন পুরো সিলেবাসটা কমপ্লিট হবে, তারপর আমরা একটা করে মক টেস্ট নিতে শুরু করবো ওভারঅল টাইম ওয়াইজ। এক্সাম ডেট হওয়ার আগে যতবার পাবো ততগুলো আমরা মক টেস্ট নেব। সুতরাং আমাদের গাইডেন্সটাও এইরকম হচ্ছে। আমাদের অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, তোমরা আইনিপের যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে তোমরা কন্ট্যাক্ট করে তুরন্ত অ্যাডমিশন নিতে শুরু করো আইনিপে। হ্যাঁ, আচ্ছা, একটা ঘন্টা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। আজকে যেটা আমি যেহেতু পুরো সিলেবাসটা নিয়ে একটু ভেবেছিলাম বলবো, সেটা নিয়ে আলাদা একটা ভিডিও করব। আজকে একটা টপিক আমি জাস্ট একটু দেখছি, কিভাবে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে পড়তে হবে। হ্যাঁ, যখন তুমি কোনো টপিক চুজ করবে, হ্যাঁ, তখন সেটা তুমি কিভাবে পড়বে এটা নিয়ে একটু তোমাকে দেখতে হবে। দেখো, ধরো রিজনাল জিওগ্রাফির একটা পার্ট, যেটা ধরো ইন্ডিয়ান, আমি আজকে যেটা এখন করাবো জেনারেল ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়ান জিওগ্রাফি, এটা রিজনাল জিওগ্রাফি একটা পার্ট। ওভারঅল যে আমাদের জিওমর্ফোলজি থেকে ক্লাইমেটোলজি থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের সিলেবাসের মধ্যে কভার করা আছে। তার মধ্যে যেটা আজকে আমি তোমাদের এখন একটু দেখাবো সেটা হচ্ছে কি রিজনাল জিওগ্রাফির একটা পার্ট, অর্থাৎ ইন্ডিয়ার জেনারেল ইন্ট্রোডাকশন, যেটা ক্লাস 11-12 যে এসএলএসটি ওখানে পাবে সিলেবাসের মধ্যে, এবং 9-10 যে সিলেবাস রয়েছে সেখানেও কিন্তু এটা কভার করা আছে। একটু দেখাবো, পুরোটা কভার করবো না, আমি একটু তোমাদের দেখাচ্ছি কিভাবে
পড়তে হবে। ধরো আমি এখানে, তোমরা জানো যে পুরো যে ওয়ার্ল্ড, আমাদের যে পুরো ওয়ার্ল্ডটা আছে সেই ওয়ার্ল্ডটা কিভাবে ভাগ করা আছে। দাগরিমা রেখা সম্বন্ধে যারা জিওগ্রাফি নিয়ে অলরেডি পড়ে এসছো তারা কম বেশি জানো যে দাগরিমা রেখা কি বা অক্ষরেখা কি। সেটা কি, আমরা কোনো একটা জায়গার লোকেশন দেখতে গিয়ে এই দাগরিমা রেখা অক্ষরেখা রেখা কিন্তু এগুলোকে আমরা একটু দেখি। তো পুরো আমাদের যে ওয়ার্ল্ডটা আছে না, সেটাকে এরকম লম্বা লম্বা দাগ দিয়ে এভাবে ভাগ করা আছে, ঠিক আছে। যদি আমি সাইডে দেখি ওয়ার্ল্ড কিভাবে হয়, ঠিক এইভাবে রেখাগুলো কিন্তু দেওয়া থাকে। এগুলোকে বলা হয় দাগরিমা রেখা। কি বলা হয় এগুলোকে? দাগরিমা রেখা। আর এইভাবে কিছু রেখা দেয়া আছে সেগুলোকে বলা হয় অক্ষরেখা। ঠিক একইভাবে এই রেখাগুলো হচ্ছে দাগরিমা রেখা, এখানে আমি দেখাচ্ছি গ্লোবে। হ্যাঁ, আর এইভাবে রেখা দেওয়া আছে সেগুলো হচ্ছে সব অক্ষরেখা। আমরা যেহেতু ইন্ডিয়ার জেনারেল ইন্ট্রোডাকশনটা পড়বো, জেনারেল ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়া, সেক্ষেত্রে তার লোকেশনটা আমাকে জানতে হবে। তা এইভাবে সেম ওয়েতে অক্ষরেখাগুলো করা আছে। সেখানে মাঝখানে যে রেখাটা গেছে, এই যে মাঝখানে যে রেখাটা গেছে, এটা 0 ডিগ্রি। এটাকে আমরা বলি নিরক্ষরেখা, আর ইংলিশে বলে ইকুয়েটর। এটাকে আমরা বলি নিরক্ষরেখা বা ইংলিশে বলি ইকুয়েটর। কারণ ইংলিশে তোমরা পড়বে না, বাংলাতেই বেশি পড়বে জানি আমি, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যেহেতু পরীক্ষা এটা এসএসসি। আর মাঝখানে যেটা লম্বা লম্বা হয়ে গেছে এটা হচ্ছে মূল মধ্য রেখা। ইংলিশে যদি এটাকে বলা হয় প্রাইম মেরিডিয়ান বলা হয়। ইংলিশে এটাকে শর্টে এখানে PM লিখছি, বাংলাতে বেশি আমি জোর দিচ্ছি এখানে, কারণ যেহেতু ওয়েস্ট বেঙ্গলের স্কুল সার্ভিসের পরীক্ষা, এখানে বাংলা মিডিয়ামের সংখ্যাটা বেশি। তাহলে মাঝখানে যে রেখাটা গেছে এটা হচ্ছে মূল মধ্য রেখা, আর এইভাবে যে রেখাটা গেছে এইখান থেকে এটা হচ্ছে নিরক্ষরেখা। এই রেখাটার উপরটা হচ্ছে নর্থ পোল মানে উত্তর গোলার্ধ, আর এই নিরক্ষরেখার নিচের দিকের অংশ হচ্ছে সাউথ পোল। এখানে লেখা আছে সাউথ পোল, আর এখানে হচ্ছে নর্থ পোল। ওকে, মাঝখান দিয়ে যে রেখাটা গেছে এটাকে আমরা বলছি মূল মধ্য রেখা বলছি, যেটাকে আমরা মূল মধ্য রেখা বলছি। এই যে এখানে লিখেছি দেখো মূল মধ্য রেখা, সেটা যদি আমরা মাঝখান দিয়ে এটাকে ধরি তাহলে এর এই সাইডটা হচ্ছে, এই সাইডটা হচ্ছে ওয়েস্টার্ন পার্ট, আর এটা হচ্ছে ইস্ট পার্ট, আর এটা হচ্ছে ওয়েস্ট পার্ট। এটাও একটু মনে রাখতে হবে। তাহলে যদি আমরা এই মূল মধ্য রেখা বরাবর পৃথিবীকে দুভাগ করি তাহলে আমরা দুটো গোলার্ধ পাচ্ছি, একটা এইদিকে পশ্চিম গোলার্ধ আর এদিকে পূর্ব গোলার্ধ। আর যদি আমরা অক্ষরেখা বরাবর, যেটা নিরক্ষরেখা বলছি, যার মান 0 ডিগ্রি অক্ষরেখা, যেটাকে আমরা নিরক্ষরেখা বলি, ইকুয়েটর বলি, এটার উপরের সাইডটা আমরা নর্থ পোল ধরবো মানে উত্তর গোলার্ধ, আর নিচের ধরবো আমরা দক্ষিণ গোলার্ধ। ওকে, এবার এইগুলো কেন বললাম দেখো, পরেরটা বুঝতে পারবে। যদি আমরা এইগুলোতে এবার ফলো করি, দেখো ইন্ডিয়ার এর ওপর বেস করে, এই অক্ষরেখা এবং দাগরিমা রেখার ওপর বেস করে আমাদের ইন্ডিয়ার অবস্থানটা কোন জায়গায় আছে, আমাদের ইন্ডিয়ার অবস্থানটা কোনটা আছে এটা আমাদের বুঝতে হবে। দেখো ইন্ডিয়ার ম্যাপ এখানে ড্র করা রয়েছে, এই হচ্ছে ইন্ডিয়ার ম্যাপ। দেখো এইখান থেকে মাঝখানে একটা লাইন গেছে, এটা কি বলতো, একটু আগে যেটা আমি বোঝালাম, প্রাইম মেরিডিয়ান মানে হচ্ছে মূল মধ্য রেখা, মূল মধ্য রেখা। ওকে, মাঝখান দেখো আর একটা রেখা এখান থেকে আছে, এটা হচ্ছে নিরক্ষরেখা, এটা হচ্ছে নিরক্ষরেখা, যেটা একটু আগে আলোচনা করলাম সেটা। এবার এই দুটো রেখার উপরে বেস করে যদি আমি দেখি তাহলে আমাদের ইন্ডিয়া কোথায় আছে, দেখো নর্থে রয়েছে, কারণ এই রেখাটার উপরটা নর্থ পোল বলেছিলাম, আর এই রেখাটার নিচে হচ্ছে সাউথ পোল বলেছিলাম। তাহলে এটা কি হচ্ছে, নর্থ পোলের মধ্যে রয়েছে গেল। তাহলে ইন্ডিয়া রয়েছে উত্তর গোলার্ধে, বুঝতে পারলে পুরো ক্লিয়ার ভাবে। এবার যদি আমরা এই রেখাটাকে ফলো করি মূল মধ্য রেখা, তাহলে এই দিকটা কি ওয়েস্টার্ন পার্ট, আর এটা ইস্ট পার্ট, মানে এটা পূর্ব গোলার্ধ আর এটা হচ্ছে পশ্চিম গোলার্ধ। তাহলে সেই দিক থেকে যদি বিচার করি আমরা, তাহলে ভারত কোন দিকে রয়েছে, পূর্ব দিকে রয়েছে। তাহলে গোলার্ধ বা হেমিস্ফিয়ার উপরে বেস করে যদি আমরা ইন্ডিয়ার লোকেশন বুঝি তাহলে কি হবে, ইন্ডিয়া পূর্ব গোলার্ধে, এবং এদিকে যদি আমরা অক্ষরেখার উপর বেস করে বা নিরক্ষরেখার উপর বেস করে দেখি তাহলে ভারতের স্থান কোন দিকে হচ্ছে, ভারতের স্থান হচ্ছে উত্তর গোলার্ধে। এইটা বোঝানোর জন্য তোমাদেরকে এত কিছু ডিসকাস করলাম, কারণ স্কুল টিচার হবে তোমরা,
স্কুল টিচার হতে গেলে তোমাকে স্কুলে বাচ্চাদের পড়াতে হবে, তখন তোমাকে ডিটেলস এই সমস্ত ম্যাপ স্টাডি এখন থেকে শুরু করতে হবে। এই ইন্টেনশনে এখন থেকে পড়াতে হবে যে আমরা স্কুল টিচার হয়ে এইভাবে বাচ্চাদেরকে পড়াবো। তাহলে কি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, এমসিকিউ সলভ করতে ইজি হবে, চাকরিটা পেতে খুব সহজ হয়ে যাবে তোমাদের কাছে। হ্যাঁ, জানার জন্য পড়ো, কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য পড়ো। এমসিকিউ আর চাকরি, এমসিকিউ প্রিপারেশন আর সলভ করো, প্রিপারেশন এমনি হয়ে যাবে, চাকরি এমনি হয়ে যাবে। জানার জন্য পড়ো, পড়াটাকে ইন্টারেস্টিং করে তুলবে। ওকে, এবার আরো কয়েকটা জিনিস একটু আলোচনা করছি, দেখো কিভাবে ডিটেলসে পড়তে হবে তোমাদের। এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়ার ম্যাপটা নিয়ে আমি যেহেতু জেনারেল ইন্ট্রোডাকশন করব বলেছিলাম তোমাদের, এখানে কয়েকটা পয়েন্ট একটু আলোচনা করে দিই কিভাবে পড়তে হবে। দেখো, এটা ইন্ডিয়ার ম্যাপ রয়েছে, তাই না? আমরা ইন্ডিয়ার লোকেশনটা খুঁজলাম যে কোন গোলার্ধে রয়েছে ইন্ডিয়া, সেটাকে আমরা থিওরি দিয়ে ম্যাপ দিয়ে বুঝতে পারলাম। এইবার যদি আমরা জেনারেল ইন্ট্রোডাকশন খুঁজি, তাহলে ইন্ডিয়ার যে ম্যাপটা রয়েছে তার নেইবারিং পার্টগুলো খুঁজতে হবে। নেইবারিং এ কোন কোন দেশ রয়েছে বুঝতে হবে আমাদের, কোথায় কোন ওশান আছে সেগুলো দেখতে হবে আমাদেরকে। ঠিক আছে, এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত, এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত, এগুলো আমাদের ডিটেলসে কিন্তু জানতে হবে। ওকে, এইখান থেকে যদি এই পর্যন্ত আমরা দেখি তাহলে ইন্ডিয়ার ডিস্টেন্স কত হবে, লিখে নেবে 3214 কিলোমিটার। বুঝতে পারলে তাহলে কিভাবে পড়তে হচ্ছে? এইখান থেকে যদি আমরা এই পর্যন্ত দেখি, পুরো এই পর্যন্ত এখান থেকে, তাহলে এই পর্যন্ত ডিস্টেন্সটা কত আমাদের, সেটা লিখতে হবে 2933 কিলোমিটার। এগুলো একটু মনে রাখতে হবে। ওকে, টোটাল ওয়ার্ল্ডের উপর যদি আমরা বেস করে দেখি, তাহলে আমাদের ইন্ডিয়া কতটুকু এরিয়া দখল করে আছে সেটাও যদি আমরা জানতে চাই, কি হবে 2.4%। টোটাল ওয়ার্ল্ডের ক্ষেত্রে আমাদের ভারতের যে এরিয়াটা টোটাল, সে এরিয়াটা কত, সেটাও 32,87,263 স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে, এগুলো দিতেই পারে পরীক্ষাতে, এগুলো যে দেবে না পরীক্ষায় তা কিন্তু না, দিতেই পারে কিন্তু, যে ইন্ডিয়ার এরিয়াটা কত, হ্যাঁ, বা ইন্ডিয়ার পার্সেন্টেজ ওয়াইজ ইন্ডিয়ার যে অকুপাইড এরিয়া ওয়ার্ল্ডে সেটা পার্সেন্টেজ কত, এই প্রত্যেকটা জিনিস কিন্তু দিতেই পারে, কারণ এটা বেসিক ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়া। সেখানে 60টা কোশ্চেন এক্সামে থাকবে, হ্যাঁ, সেখানে কিছু কোশ্চেন তো ইজি থাকতেই পারে। তার জন্য তোমাদের প্রিপারেশনটা এইভাবে নিতে হবে যাতে একেবারে ইজি থেকে শুরু করে একেবারে হার্ড কোশ্চেন, সব রকম কোশ্চেন সলভ করতে পারবে। 60খানা কোশ্চেনের মধ্যে যতগুলো কোশ্চেন তুমি অ্যান্সার করতে পারবে ততগুলো তোমার ক্ষেত্রে ভালো। ব্যাস, এবার এইখান থেকে যে পুরো এরিয়াটা, সেটা পুরো ল্যান্ড এরিয়া ইন্ডিয়া, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, পুরোটা ল্যান্ড এরিয়া। আর এইখান থেকে যে এরিয়াটা রয়েছে, এটা কিন্তু পুরো ওয়াটার বডির সাথে কানেক্টেড, তাই না? এছাড়াও এখানে কিছু রয়েছে, কিছু আমাদের ওই আইল্যান্ড রয়েছে, যেমন আন্দামান নিকোবর রয়েছে, সেটা এখানে কিছু রয়েছে, এখানে কিছু লাক্ষাদ্বীপ রয়েছে, এগুলো, হ্যাঁ, তো এগুলো একটু মনে রাখতে হবে। তাহলে এইখান থেকে পুরো ইন্ডিয়ার যে এই এরিয়াটা, এটা 15,200 কিলোমিটার, এটা একটু মনে রাখতে হবে। বুঝতে পারলে কি বলতে চাইছি? এইখান থেকে যে এরিয়াটা রয়েছে পুরোটা একদম এই পর্যন্ত যে এরিয়াটা রয়েছে, এই এরিয়াটার 6,100 কিলোমিটার। 6,100 কিলোমিটার। যদি আমরা এই আইল্যান্ডের যে এরিয়া রয়েছে সেখানেও যদি লেন্থটা আমরা কভার করি, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে, 7,516 কিলোমিটার। ঠিক আছে, এইগুলো কিন্তু ডিটেলসে প্রত্যেকটা জিনিস তোমাদের পড়তে হবে। যদি আমরা স্টেট ওয়াইড বিচার করি, তাহলে স্টেট ওয়াইজ এখান থেকে একটু গুজরাটের লেন্থটা, যেটা কোস্টাল এরিয়া, উপকূল রেখা বলি, সবচেয়ে বেশি, হ্যাঁ, এখান থেকে এটা সবচেয়ে বেশি রয়েছে। তারপর আছে এই জায়গাটায় অন্ধ্রপ্রদেশের যে এরিয়াটা আছে, মানে যেটা কোস্টাল এরিয়া, মানে ওয়াটার বডির সাথে কানেক্টেড, এর লেন্থটাও জানতে হবে, যেমন 973 মিটার রয়েছে। ঠিক আছে, এই অন্ধ্রপ্রদেশের। এইভাবে তোমাকে আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে 157, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে পোর্শন, যেটা ওয়াটার বডির সাথে কানেক্টেড, মতলব বে অফ বেঙ্গলের সাথে কানেক্টেড, সেটা 157 মিটার, 157। এইভাবে তোমাকে ডিটেলসে প্রত্যেকটা জিনিস পড়তে হবে।
হ্যাঁ, এই মাঝখান দিয়ে এইখান দিয়ে একটা অক্ষরেখা গেছে, এই মাঝখান দিয়ে এইখান দিয়ে একটা অক্ষরেখা গেছে, হ্যাঁ, এইখান দিয়ে অক্ষরেখা গেছে, যেটা টোটাল 8 স্টেটের সাথে কানেক্টেড হয়েছে, 8 স্টেটের সাথে যেখানে কানেক্টেড হয়েছে, যেটা 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি যে রেখাটা, যেটা নর্থে আছে, যে রেখাটা ইন্ডিয়াকে দুটো ভাগে ভাগ করেছে, নর্থ ইন্ডিয়া এবং সাউথ ইন্ডিয়া। ক্লিয়ার? এবং যে রেখাটা, যেটা ট্রপিক অফ ক্যান্সার আমি ইংলিশে বলি, মানে আমরা এটাকে ট্রপিক অফ ক্যান্সার বলি, ট্রপিক অফ ক্যান্সার বলি, আমরা বাংলায় বললে কর্কট ক্রান্তি রেখা বলি, এটা 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, ঠিক আছে, যেটা টোটাল 8টা স্টেটের মধ্যে গেছে। সেই স্টেটগুলোর নামও তোমায় মনে রাখতে হবে, যেমন কি কি স্টেট আছে ওখানে, ওখানে আছে রাজস্থান, ওকে, তারপরে আছে গুজরাট, গুজরাটের পরে আছে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের পরে আছে ছত্তিশগড়, ছত্তিশগড়ের পরে আছে ঝাড়খণ্ড, হ্যাঁ, ঝাড়খণ্ডের পরে এদিকে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, হ্যাঁ, ওদিকে মিজোরাম রয়েছে, ত্রিপুরা রয়েছে, এরকম 8টা স্টেট। এই 8টা স্টেট কিন্তু টোটাল আমাদের এই কর্কট ক্রান্তি রেখার সাথে কানেক্টেড রয়েছে, যার মধ্যে এই রেখাটা গেছে। প্রত্যেকটা জিনিস এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। এই যে ইন্ডিয়া, ইন্ডিয়ার এখানে রয়েছে আফগানিস্তান, এখানে পাকিস্তান, এই যে লাইনটা আছে, এই লাইনটাকে কি বলা হয়? র্যাডক্লিফ লাইন বলা হয়। এটাকে কি বলা হয়? র্যাডক্লিফ, র্যাডক্লিফ লাইন করা, যেটা 1947-এ ড্র করা হয়েছিল, মানে ম্যাপে ড্র করা হয়েছিল, ম্যাপে কিন্তু এটা এই লাইনটা করে কে? র্যাডক্লিফ, স্যার সাইরিল র্যাডক্লিফ, যেটা 1947-এ করেছিল, যার জন্য রেখাটার নামও হয় র্যাডক্লিফ লাইন, যার জন্য এই রেখাটার নামও হয় র্যাডক্লিফ লাইন। ওকে, এরপর এইখানে যে লাইনটা আছে, চায়নার সাথে ভারতের যে এরিয়া আছে, চায়নার সাথে ভারতের যে এরিয়া রয়েছে, সেখানে যে বাউন্ডারিটা আছে, সেই বাউন্ডারিটার নামও তোমাকে মনে রাখতে হবে ম্যাকমোহন লাইন। যে লাইনটার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন, যেটা 1914-তে করা হয়েছিল, ঠিক আছে, যেটা 1914-তে করা হয়েছিল। এটাও একটু মাথায় রাখতে হবে। আফগানিস্তানের সঙ্গে ভারতের যে বর্ডার ছিল, এখন তো পিওকের সাথে রয়েছে, সেটা ডুরান্ট, জায়গাটার নাম ডুরান্ট লাইন। যে ডুরান্ট লাইন কিন্তু পরীক্ষাতে অনেকবার এসছে ওটা। তাহলে পাকিস্তানের সাথে যে এরিয়াটা রয়েছে ভারতের, এটাকে র্যাডক্লিফ লাইন বলছি। র্যাডক্লিফ করেছে কে? স্যার সাইরিল র্যাডক্লিফ 1947-এ। ভালো করে বুঝবে, এখান থেকে এক্সামে দেয়, ঠিক আছে। আচ্ছা, সেটা এবার এদিকে চায়নার সঙ্গে ভারতের যে এখানে যে বর্ডারটা রয়েছে, সেটাকে আমরা কি বলছি? ম্যাকমোহন লাইন বলছি, ম্যাকমোহন লাইন, যেটা 1914-এ করা হয়েছিল। ভালো করে বুঝবি, যে করেছিল তার নাম স্যার হেনরি ম্যাকমোহন, স্যার হেনরি ম্যাকমোহন। ওনার নাম অনুসারে এই বর্ডারটার নাম হয়েছে হেনরি ম্যাকমোহন লাইন, which is situated between China and India. ওকে, আর আরেকটা কি বললাম? আফগানিস্তানের সঙ্গে যেটা ভারতের যে বর্ডারটা রয়েছে, ওটাকে কি বলছি আমরা? ডুরান্ট লাইন বলছি, যেটা কবে করা হয়েছিল? 1896-এ। 1896-এ করেছিল কে? মার্টিমার ডুরান্ট, মার্টিমার ডুরান্ট। আর ওনার নাম অনুসারে এটা কিন্তু ডুরান্ট লাইন করা হয়েছিল। ওকে, তাহলে ক্লিয়ার আসছে ব্যাপারটা, কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে? এইভাবে প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদেরকে পড়তে হবে। এইভাবে করার পর তারপর তোমরা এমসিকিউ সলভ করবে। আই হোপ তোমাদের প্রিপারেশনটা খুব ইজিলি কভার হয়ে যাবে। আজকে এ পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেলসে প্রত্যেকটা টপিক ক্লিয়ার করা করবো। হ্যাঁ, সুন্দর সুন্দর এইভাবে ভিডিও পেতে গেলে তোমাদের কিন্তু আমাদের আইলিপের চ্যানেলে কিন্তু ফলো রাখতে হবে, নজর রাখতে হবে। ওকে, নেক্সট দিন আমরা অন্য কোনো টপিক নিয়ে এটা ডিসকাস করবো ক্লাসে। যে টপিকটা করালাম সেই টপিকের উপরে এমসিকিউ তোমাদের করানোর চেষ্টা করবো। দেখা হবে পরের ক্লাসে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।